রোহিঙ্গা ইস্যুতে একটু কথা বলতে চাই। রোহিঙ্গা বলতে আমি করিডোর ইস্যুতে কথা বলতে চাচ্ছি। আপনার কি মনে হয় করিডোর নিয়ে যা কিছু হচ্ছে, সরকার কি রাইট পজিশনে আছে এখনো পর্যন্ত? আচ্ছা, আমি আমি যেভাবে দেখি এটাকে, সেটা হচ্ছে যে ধরেন করিডোর বা হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স দেওয়ার জন্য করিডোর আমরা প্রথমে শুনি হচ্ছে যখন অ্যান্টনিও গুতেরেস সাহেব সফর করেন মার্চ মাসে বা ফেব্রুয়ারিতে, হ্যাঁ মার্চ মাসে করেন। আহ, আমার কথা হচ্ছে আমেরিকা যদি আমাদেরকে জাতিসংঘের মাধ্যমে যদি আমাদেরকে প্রস্তাব দেয় যে তোমাদের আমরা ভূমি ব্যবহার করে আমরা ওখানকার দুর্ভিক্ষ পীড়িত মানুষকে সাহায্য করতে চাই, আমাদের পক্ষে সেটা না বলা অত্যন্ত কঠিন। কিন্তু আমাদের যেটা বলা দরকার ছিল সেটা হচ্ছে এটা কিভাবে হবে। এখন আমি যা বুঝি যে আমরা এমন ভাবে করতে হবে যে যাতে মিয়ানমারের সামরিক জান্তা আমাদের উপরে না শত্রু না হয়, আরাকান আর্মি যাতে আমাদের উপর শত্রু না হয়, চীন যাতে আমাদের উপর শত্রু না হয়, ভারত যাতে আমাদের উপর শত্রু হয়, যুক্তরাষ্ট্র যাতে আমাদের উপর শত্রু হয়। কিন্তু শত্রু তো প্রত্যেকটা জিনিসকে আমরা দেখতে হবে। এই করিডোর নিয়ে এর মধ্যে অনেক ধরনের বিতর্ক হয়েছে। আপনি নিজেও কথা বলছেন নানান পর্যায়ে। বিষয়টা হচ্ছে যে করিডোর দেওয়ার জন্য তো অন্য কোনো সুযোগ আছেও অন্য অন্য জায়গা থেকে, সেটি কেন বাংলাদেশ থেকে? এবং বার্মা অ্যাক্টের কথা যে বলা হয় যুক্তরাষ্ট্রের, যে তারা বার্মা অ্যাক্ট ইমপ্লিমেন্ট করার জন্য এটা করছে, এই বিষয়ে আপনার মন্তব্য কি? সেই জায়গা থেকে একটা আমার সাসপিশিয়াস অবস্থা থেকে যায় না? এটা থেকে যায়, গত 28শে এপ্রিল একটা কংগ্রেশনাল হিয়ারিং হয়েছে ওয়াশিংটনে, হ্যাঁ। সেইটা খবর কাগজে উঠেছে। সেখানে সভাপতিত্ব করেছেন আইওয়ার সেনেটর, আইওয়াতে যিনি সেনেটর চার্লস গ্রাসলি। তো চার্লস গ্রাসলি কি কি বললেন? চার্লস গ্রাসলি বললেন যে মিয়ানমারে 5 মিলিয়ন ব্যাপটিস্ট আছে, তাদের উপরে সামরিক জনতা প্রচন্ড নাকি অবিচার করেছে, অত্যাচার করেছে, তাদের নাকি হাজার হাজার চার্চ গির্জা ভেঙে দিয়েছে, এবং তার সাথে সাথে উনি রোহিঙ্গাদের মসজিদ ভেঙে দেওয়ার কথাও বললেন। এবং উনি যেটা আমার কাছে মনে হয়েছে, উনি যেটা বুঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে যে রোহিঙ্গা এবং ব্যাপটিস্টরা সব এক হয়ে যাবে, এবং এক হয়ে যাওয়ার পরে এখানে সামরিক জান্তার বিরুদ্ধে একটা যুদ্ধ হবে, যুদ্ধ করবে তারা নিজেদেরকে রক্ষার জন্য। আমি যখন ব্যাপটিস্টদের কথা শুনলাম এবং ওনার মুখ দিয়ে আসলো এবং গির্জার কথা, তখন আমার এটাও মনে হইলো যে উত্তর পূর্ব যে উত্তর পূর্ব ভারতের কিন্তু অনেকগুলো রাজ্যে কিন্তু আপনার খ্রিস্টান সংখ্যা গরিষ্ঠতা আছে, বিশেষ করে মিজোরামে। বিশেষ করে মিজোরামে, মণিপুর টনিপুরেও বেশ একটা লম্বা একটা বেশ বড় আছে। পার্সেন্টেজ আছে খ্রিস্টান, অনেক প্রত্যেকটা দেশি রাজ্যে। তো সেই হিসাবে আমার মনে হলো যে এইখানে কোন খ্রিস্টান রাজ্য তৈরি করার কোন ইচ্ছা আমেরিকার আছে কিনা। যেভাবে তারা ইন্দোনেশিয়াতে ইস্ট তিমোর বানিয়েছে সেরকম একটা কিছু, অথবা তারা যেভাবে মিডল ইস্টে ইসরায়েলকে তৈরি করেছে, তারা কি এইভাবে এরকম একটা কিছু তৈরি করবে? আহ এবং এইটা করা মানে হচ্ছে যে এইখানে আবার তাদের একটা সেট আপ তৈরি করা, যেটার মাধ্যমে তারা কন্ট্রোল করতে পারবে। এখন সেই ব্যাপারে ভারতের কি মতামত? নিশ্চয়ই ভালো মতামত হওয়ার কথা না। বাংলাদেশ এই ধরনের প্রচেষ্টাতে যদি প্রত্যক্ষভাবে জড়িত হয়ে যায় আমেরিকার সাথে, তাহলে ভারত আমাদের শত্রুতা হবে। আমার চীন এই ব্যাপারে কি বলছে, কি হচ্ছে সেটাও আমরা জানি না। চীনের সাথে কোনো আলাপ হয়েছে কিনা সেটাও আমাদেরকে সরকার জানে না, কারণ চীন হচ্ছে গিয়ে আমাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দেশ। আপনি আজকে দেখেন যে গতকালকে যেটা হয়েছে, যা দেখা যাচ্ছে, অন্তত আমরা যেটা হয়তো ভুল হতে পারে, কিন্তু চীন প্রযুক্তিগত দিক থেকে এখন ইউরোপের থেকে এগিয়ে। তারা এখন তাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী মনে হচ্ছে যুক্তরাষ্ট্র, আর কোনো প্রতিদ্বন্দ্বী তাদের নাই সেই অবস্থায়। এবং তারা হচ্ছে আমাদের এলাকার সবচেয়ে বড় শক্তি। ভারতের সাথে আমাদের একটা ঝামেলা আছে সেই জন্য, এবং ভারত আমাদেরকে একটা মুসলিম প্রধান রাষ্ট্র হিসেবে হয়তো বা সেভাবে দেখে না, সেই জন্য চীনের সাথে আমাদের মিত্রতা বা আমাদের নিকট সম্পর্ক অত্যন্ত অত্যন্ত দরকারি বলে আমি মনে করি। আমি আমেরিকার থেকেও এই সম্পর্কটাকে বেশি জোর দিই, অগ্রাধিকার দিই। নিশ্চয়ই যুক্তরাষ্ট্রের যদি এই ধরনের কোনো গোপন ইচ্ছা থাকে তাদের বার্মা অ্যাক্ট বাস্তবায়নের জন্য, অথবা মিয়ানমারকে সম্পূর্ণ কবজায় নেওয়ার জন্য, অথবা একটা খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠার জন্য ভারত, বাংলাদেশ, মিয়ানমারের কিছু অংশ মিলে, সেক্ষেত্রে তো চীনেরও স্টাডি রয়েছে। চীনও তো জানে তাদের গোপন ইচ্ছার কথা। চীন যে এখন চুপচাপ রয়েছে, চুপচাপ থাকার বিষয়টি কি ইঙ্গিত দেয়? আপনার কাছে কি মনে হয়?
এমনিতে এমনিতে ধরেন চীনের জন্য চীনের সবচেয়ে বড় ইয়েটা কি দেখতে হবে, হ্যাঁ? চীন সাধারণত, আমি যতটুকু, চীনেতে আমি 3.5 বছর কাটিয়েছি আমার জীবনের প্রথম দিকে, এই পেশা পেশা জীবনের। আহ এটা চীন কখনোই চায় না তার কোনো প্রতিবেশী অস্থিতিশীল হোক। অর্থাৎ আপনি দেখবেন যে ওর মধ্যে যতগুলো প্রতিবেশী রাষ্ট্র ছিল তার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ছিল মিয়ানমারের। কারণ মিয়ানমার 1948 সাল থেকেই সেখানে কিন্তু আপনার গৃহযুদ্ধ চলছে। জি। সুতরাং এইটা একটা সমস্যা ছিল। কিন্তু আপনি দেখেন যে আহ, চীন কিন্তু লাওসে আছে, চীন কিন্তু কম্বোডিয়ার ভিতরে আছে, চীনের সাথে কিন্তু ভিয়েতনামের সম্পর্ক আছে। চীন সবসময় তার প্রতিবেশী রাষ্ট্রগুলোকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়, মানে ওই ওই হুম, হুম, পলিসিটা। হুম। তো সেই হিসাবে আমি আহ মনে করি যে একদিক দিয়ে এটা ঠিক যে আহ, তারা চাইবে না যে মিয়ানমার ভেঙে যাক। কারণ মিয়ানমার ভেঙে যাওয়া মানে হচ্ছে 3-4 টুকরা হয়ে যাওয়া, এবং 3-4 টুকরা হলে 3-4টা অ্যাক্টরের সাথে তার কথা বলতে হবে, এটাতে তার প্রবলেম থাকতে কিন্তু পারে। সেটা না, তাদের তবে তো বাণিজ্যও রয়েছে, বিশাল বাণিজ্যও রয়েছে, বিআরআই এর রুট তাদের ওইখান থেকে সবকিছু, বঙ্গোপসাগর কানেক্টিভিটি এবং তাদের যে ব্যবসা ওইটা খুব বাণিজ্য ইম্পর্টেন্ট তাদের জন্য। হ্যাঁ। তাদের জন্য এইটা খুব ইম্পর্টেন্ট, তাদের জন্য ওই পাইপলাইনটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে যাতে মিয়ানমারের বন্দর তারা ব্যবহার করে ইউনান পর্যন্ত যেতে পারে, এই জিনিসগুলো তাদের খুব ইম্পর্টেন্ট। কানেক্টিভিটি তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ওরা হয়তো বা, আমি জাস্ট কথা কথা বলছি, এটা আমি জানি না, আমি না জেনে বলছি, তারা হয়তো মনে করতে পারে যদি খ্রিস্টান রাষ্ট্র হয় হোক। খ্রিস্টান রাষ্ট্র যদি একটা হয় এবং ভারত যদি এখানে দুর্বল হয় হোক, অসুবিধা কি? আমি এই খ্রিস্টান রাষ্ট্রকে ঠিক রাখবো, হইতে পারে, বলতে পারে। তো আমার কাছে মনে হয় যে আমেরিকা কি করতে চায় চীন এটা খুবই গভীর ভাবে দেখছে, পর্যবেক্ষণ করছে। একটা জিনিস আপনাকে, আরেকটা জিনিস আমি বলে শেষ করতে চাই এই জায়গায়, সেটা হচ্ছে যে তাদের প্রধান যুদ্ধ যদি হয় তাহলে সেটা হবে হচ্ছে তাইওয়ান স্ট্রেইটে, অর্থাৎ ইস্ট চায়না সি বা সাউথ চায়না সি, ইস্ট চায়না সি, ওখানে। কিন্তু সেটা যদি না করার আগে পর্যন্ত তাদের দুইজন যে নিজেদের শক্তি পরীক্ষা করছে, আমার ধারণা হচ্ছে যে এই শক্তি পরীক্ষাটা হবে মিয়ানমারে। মানে শক্তি পরীক্ষা বলতে আমি নিজেকে যুদ্ধে জড়িয়ে পড়া বলছি না, আর কতটুকু দৃঢ়তা আছে, কে কতটুকু উইল পাওয়ার শো করবে, কে কতটুকু পলিটিক্যাল উইল দেখাবে, এবং কে ফাইটটা করবে। তো আমার কাছে মনে হয় আমাদের সেই হিসাবে আমাদের পাশেই এই যে যুদ্ধক্ষেত্রটা, মানে একটা পটেনশিয়াল হাইব্রিড ওয়ারের যে একটা জায়গা তৈরি হচ্ছে, সেই জন্য আমাদের অত্যন্ত সাবধান থাকা উচিত। আপনি চীনের তাদের নিজস্ব সতর্কতা সম্পর্কে বলছেন, তারা অবজার্ভ করছে, তারা পর্যবেক্ষণ করছে, কিন্তু আমরা কি একটু বেশি এগিয়ে যাচ্ছি? তখন আমাদের যে যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, তিনি বলেছেন স্পষ্ট, যে স্পষ্টভাবে বলেছেন, কে কি বললো তাতে কিছু যায় আসে না। আম, আরাকান আর্মির সাথে যোগাযোগ হচ্ছে এবং তাদের সাথে কথা বলে আহ, আহ, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে কথা বলা হচ্ছে, এবং প্রশাসনে, সেখানে যে প্রশাসন গড়ে উঠছে আরাকান অঞ্চলে, সেখানে রোহিঙ্গাদের ইনক্লুড করতে হবে। এই কথাটি কি আপনার কাছে মনে হয় যে, আপনি একজন কূটনীতিবিদ হিসেবে, কূটনৈতিক সুলভ মন্তব্য এটি? না, এখন ব্যাপার হয়তোবা উনি উনি একটু এক্সেসপারেটেড হয়ে হয়তো বলেছেন। আমি যেটা বলতে চাচ্ছি, সামরিক, আমরা যেটা বলেছি যে জি। আপনি আরাকান আর্মির সাথে কথা বলছেন, তাহলে আপনার উপরে কি সামরিক জান্তা খেপে যাবে না? তখন হুম। উনি উনি আবার এটার আমার কথা বলছেন, মানে আমাদের যারা আমরা এটার মানে একটু সমালোচনা করি, জি। তো উনি বলছেন যে আমরা কেয়ার করি না, আমরা আমরা আরাকান আর্মির সাথে কথা বলবো, এটাতে সামরিক জানতে কি মনে করলো কি করলো না তাতে কিছু এসে যায় না, এটি তো উনি বলছেন। তাহলে আমার জি। এরপরে প্রশ্ন আছে। আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে কি আপনি, হ্যাঁ করতে পারেন, ঠিক আছে, আপনি সামরিক জনতা কেয়ারই করেন না, তাহলে একটা কারণে আপনি করতে পারেন, সেটা হচ্ছে আপনি কি শিওর, আপনি কি নিশ্চিত যে সামরিক জান্তা আপনার উপরে কখনো কোনো সফল সামরিক আঘাত করতে পারবে না? আপনি যদি সেটাতে রাজি হন, হ্যাঁ আমি সফল, আমি আমার এখানে কোনো একটা আক্রমণ করতে পারবে না সামরিক জান্তা, তাহলে আমি মানতে পারি, হ্যাঁ আপনি বলতে পারেন যে তাতে কি বললো না বললো আমার এসে যায় না। আমেরিকা কি কেয়ার করে নাকি যে পানামা কি বললো না কি বললো এসে যায়? ইট ডাজন্ট ম্যাটার। সো আমার কথা হচ্ছে ঠিক সেরকম। আমি যতটুকু বুঝি যে এর আগের বার 25 বার আমাদের আকাশ সীমা লঙ্ঘন করেছিল সামরিক জান্তার প্লেন, আমরা কিছু হুম। করিনি। এইবার আমাকে বলেন আপনার এয়ার ডিফেন্স কি আছে? আপনি কি রেডি? আপনি কি চিটাগংকে আপনি নিরাপত্তা দিতে পারবেন পুরোপুরি? আপনি কি কক্সবাজারকে পারবেন? আপনি কি চট্টগ্রাম বন্দরকে পারবেন? কারণ আপনার যখনই জিনিসপত্র, খাবার দাবারই ধরলাম,
চট্টগ্রাম বন্দর দিয়ে যখন ঢুকবে, ঢুকে যখন এরা বাংলাদেশ হয়ে মিয়ানমারে ঢুকবে, মিয়ানমারে ঢোকা হওয়ার পরে যখন আরাকান আর্মি এইগুলো খাবে, এই যে এই চাল ডাল খেয়ে শক্তি অর্জন করবে, করে যখন ওরা সামরিক জান্তার সাথে যুদ্ধ করতে যাবে, তখন সামরিক জান্তা কিন্তু বুঝবে যে এই শস্য সামগ্রীর জন্য তাদের সক্ষমতা বাড়ছে এই যুদ্ধ করার জন্য। সুতরাং তারা যদি যুদ্ধতে হারাতে চায় বিরোধীদেরকে, তারা হয়তো বা বলতে পারে যে আমরা এই দুর্ভিক্ষের এইসব চুক্তি দিব না, আমরা এই বা খাদ্যদ্রব্য ঢুকতে দিব না। কারণ খাদ্যদ্রব্য ঢুকলে কি হবে, প্রথমে কারা পাবে? প্রথমে তো আরাকান আর্মি পাবে, কারণ তাদের হাতে বন্দুক আছে, তারা তো প্রথম পাবে, তারপরে না নিরস্ত্র জনগণ পাবে। সুতরাং আমি যেটা বলছি, এখানে যদি খাদ্যদ্রব্যও আসে, সেটা সামরিক জান্তার বিরুদ্ধে যুদ্ধে আরাকান আর্মিকে সাহায্য করবে। আমার কথা হচ্ছে, দেখেন আমি কিন্তু প্রথম থেকেই কিন্তু রোহিঙ্গাদেরকে প্রশিক্ষণ দিতে চেয়েছিলাম। আমি কিন্তু চেয়েছিলাম যে রোহিঙ্গাদেরকে সেলফ গভর্নমেন্ট দেওয়া হবে, রোহিঙ্গাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে, এবং রোহিঙ্গারা নিজেরা যুদ্ধ করবে। আমি চেয়েছিলাম যাতে আমরা কিন্তু এটাকে অস্বীকার করতে পারি, আমরা যাতে প্লজিবল ডিনায়াল করতে পারি, আমাদের প্লজিবল ডিনায়াবিলিটি থাকে, অর্থাৎ আমরা ডিনাই করবো যে না আমরা এটা করিনি। কারণ এটা আপনি আইন অনুযায়ী করতে পারেন না, আন্তর্জাতিক আইন অনুযায়ী আমরা করতাম। সেটা না করে আমরা কি করছি, আমরা নিজেরা সরাসরি জড়িয়ে পড়ছি, প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ছি। আমার কাছে এটা মনে হয় যে এটা আমরা পশ্চিমাদের লক্ষ্য অর্জনে সাহায্য করছি। এবং আমার মনে হয় যে আমাদের সরকারে যারা আছেন, তারা নিজেদের ক্ষমতা রাখার জন্য, ক্ষমতা মেনটেন করার জন্য, বা তাদের কোনো ধরনের এক ধরনের বোঝাপড়া আছে, যার জন্য তারা এটা করছে। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, আমি আজকে এটা বললে হয়তো বা অনেকে রাগ করবে। আমি 2000 সালের দিকে আমি ওয়াশিংটনে ছিলাম। সেই সময় শেখ হাসিনার সরকার ছিল, 96 থেকে 2001। সেই সময় আমাদেরকে প্রচন্ড চেষ্টা করতো যুক্তরাষ্ট্রের সরকার একটা এগ্রিমেন্ট করার জন্য, সেটাকে বলতো স্ট্যাটাস অফ ফোর্সেস এগ্রিমেন্ট, সোফা। এবং এটার মানে ছিল যে বাংলাদেশের সৈন্যরা, আমেরিকান সৈন্যরা যদি নামে, তাদেরকে এই দেশের পুলিশ, আর্মি, তারা এই আইনের ঊর্ধ্বে থাকবে, এই ধরনের একটা এগ্রিমেন্ট করা। আমরা কিন্তু সেই এগ্রিমেন্ট তখন করিনি। আপনি জানেন কি জানি না, এই বিএনপি যখন ছিল, বিএনপি কেও বলা হয়েছিল কিন্তু যে তাদেরকে কোনো একটা জায়গা নিয়ে কথা বলা হয়েছিল, তারাও কিন্তু সেটাতে রাজি হয়নি। অর্থাৎ যে সমস্ত দল নির্বাচনের জন্য সামনে আসে, তারা কিন্তু অনেক সময় একটা বিদেশি রাষ্ট্রকে সব মানে প্রত্যক্ষ সহযোগিতা দিতে এইসব ব্যাপারে, সার্বভৌমত্বের ইস্যু যেগুলো, সেগুলোতে একটু চিন্তা করে। কারণ আমি জানি না যে আমাদের এই সরকার ততটুকু করছে কেন, কারণ আলটিমেটলি এনাদেরকে তো কোনোদিন নির্বাচনে আসতে হবে না, নির্বাচনের জন্য দাঁড়াতে হবে না, সুতরাং ওনারা করে দিয়ে চলে যাবে। আর এদের তো আমি শুনলাম যে প্রায় সবারই বিদেশি পাসপোর্ট আছে, যেটা আমার কাছে নৈতিক দিক দিয়ে খুব একটা ভালো মনে হয় না আর কি।